অন্ধ্র প্রদেশের সময় যখন অন্ধ্রকে ভাঙলাম, অন্ধ্রকে ভাষার স্বীকৃতি দেওয়ার সময় এটা হয়েছিল। এই যে ঘটনাটা কুলতলিতে ঘটেছে, সেই ঘটনাটার ক্ষেত্রে কিন্তু পুলিশকে ওই রকম ভাবে পুলিশি তদন্তকে দোষ দেওয়া মুশকিল আছে, যার জন্য তাদের ভেতরে নিশ্চয়ই বলা হয়েছে যে তোমরা আন্দোলন জোরদার করো, তোমরা মাঠে নামো, তোমরা মাঠে নামছো না। কুলতলির ঘটনাতে বিজেপি ঝাঁপিয়ে পড়েছে। নমস্কার, সবাইকে খোলা আড্ডা অনুষ্ঠানে স্বাগত। আমি সুব্রত বসু। আর কয়েকদিন পরেই বাঙালির সব থেকে বড় উৎসব শারদ উৎসব। কিন্তু এবারের শারদ উৎসব যেন অন্য সমস্ত বছরের চেয়ে অনেকটাই আলাদা। তার কারণ এবারের শারদ উৎসবে কোথায় বাঙালির মন অন্যবারের মতো ভালো নেই। তার একটা কারণ যদি হয় আরজি করের তরুণী চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ড এবং ধর্ষণ, এবং তারপরে বিচারের নামে দীর্ঘসূত্রিতা, নাগরিক সমাজের রাস্তায় নেমে পড়া বিচারের দাবিতে, এবং সেই সঙ্গে জুনিয়র ডাক্তারদের লাগাতার আন্দোলন, এবং সবশেষে কয়েকজন 6 জনের তরুণ তরুণীর রাস্তায় আমরণ অনশনে বসে যাওয়া। সব মিলিয়ে একটা অদ্ভুত অবস্থা তৈরি হয়েছে ঠিক উৎসবের আগে। এর মধ্যে আবার জয়নগরে কুলতলিতে একটি নাবালিকা শিশুকে নৃশংসভাবে ধর্ষণ এবং হত্যা করা হয়েছে। একই রকমভাবে ধর্ষণের ঘটনা ঘটেছে নিউ টাউনে, এবং দু জায়গাতেই মানুষের ক্ষোভ গিয়ে আছড়ে পড়েছে পুলিশের উপরে। সমস্ত মিলিয়ে বাঙালির জীবনে কিন্তু একটা বড় সামাজিক অভিঘাত তৈরি হয়েছে এই তিলোত্তমার হত্যা এবং ধর্ষণ এবং তারপরে নাগরিক সমাজের এই আন্দোলনের ফলে। আমরা আজকের এই অনুষ্ঠানে এই সমস্ত বিষয়টিকে পর্যালোচনা করব যে এর ফল সমাজ জীবনে কি ঘটতে চলেছে, সামাজিকভাবে এবং রাজনৈতিকভাবে এটা কি অভিঘাত তৈরি করেছে আমাদের বঙ্গ সমাজে। এই বিশ্লেষণের জন্য আজকে আমাদের সঙ্গে থাকছেন গৌতম বন্দ্যোপাধ্যায়, প্রবীণ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক। গৌতম দা, আপনাকে সমস্ত দর্শকের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানে স্বাগত। দেখো, বঙ্গবাসীর ক্ষেত্রে যে সামাজিক অভিঘাতের কথা প্রশ্নটা তুমি তুললে, তার মধ্যে এখানে পরিষ্কার দুটো ক্ষেত্র আছে। একটা হচ্ছে সামাজিক ক্ষেত্র, একটা হচ্ছে রাজনৈতিক ক্ষেত্র। সামাজিক ক্ষেত্রে যে আমরা অভিঘাতটা দেখেছি, ইতিমধ্যে আমরা দেখেছি, আমরা তো বলেওছি, তুমিও বলেছো, বহু জায়গায় আমরা বলেছি, তাই নিয়ে একাধিক এপিসোডে বলা হয়েছে যে সেই সামাজিক যে অভিঘাত হয়েছে, আরজি করে যেভাবে এক চিকিৎসককে ধর্ষিতা হয়ে খুন হতে হয়েছে, তা নিয়ে দেশে বিদেশে সমস্ত জায়গায়, বিভিন্ন জায়গায় তার অভিঘাত আমরা লক্ষ্য করেছি। আর শুধু বাঙালি জনমানুষে এটা নয়, বাঙালি ছাড়িয়েও বিভিন্ন মহিলাদের মধ্যে, পরিবারের মধ্যে, অভিভাবকদের মধ্যেও এটা চারিয়ে গিয়েছে। এটা আমরা জানি। সেটা কেন? সেটা মূলত দুটো কারণ ছিল। একটা হচ্ছে কর্মক্ষেত্রে একটি নারীর এইরকম ধরনের লাঞ্ছিতা হওয়া এবং তার মৃত্যু, এই ঘটনাটা সবাইকে নাড়িয়ে দিয়েছে। এর আগে নির্ভয়া কাণ্ডে আমরা যেটা দিল্লিতে দেখেছিলাম, ঠিক এই ধরনেরই একটা অভিঘাত তৈরি হয়েছিল, কিন্তু এই ক্ষেত্রে আরেকটু বেশি মাত্রা, এই জন্য যেহেতু কর্মক্ষেত্রের মধ্যে, হাসপাতালের চৌহদ্দির মধ্যে, সরকারি হাসপাতালের চৌহদ্দির মধ্যে এই ঘটনা ঘটেছে, এবং তা আমরা দেখেছি কিভাবে। তারপরে সেই যে প্রতিবাদ চলছিল, জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ, সেই জুনিয়র ডাক্তারদের প্রতিবাদের মধ্যে সাধারণ মানুষ, বিভিন্ন পেশার, 14ই আগস্ট যেটা রাত্রিরে আমরা দেখেছি, বিভিন্ন মানুষ, বিভিন্ন জনে সেটা গ্রহণ করেছেন, এবং স্বতঃস্ফূর্তভাবে একটা আন্দোলন তৈরি হয়েছিল। এই আন্দোলনটার মধ্যে আমি একটা, যাকে বলা হয় মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে যেরকম মানুষ গর্জে ওঠে মাঝে মাঝে, আমরা দেখেছি। প্রথম ধরো রোজা লুক্সেমবার্গের ক্ষেত্রে আমরা যেটা জানতাম, যেটা দেখেছিলাম, যে একটি তাকে বাস থেকে নামিয়ে দেওয়া হচ্ছিল, একটি
মহিলাকে, এবং তার রং ছিল কৃষ্ণাঙ্গী, তিনি ছিলেন কৃষ্ণাঙ্গী, তাকে নামিয়ে দেওয়া হচ্ছিল, তিনি নামতে চাননি, এবং সেই অভিঘাত সারা আমেরিকা ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছিল। একটা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, ঠিক এখানেও কিন্তু সেটা, এটা এবং মাথায় রাখতে হবে। গতবার আমেরিকা নির্বাচনের আগে একজন ওই কালো মানুষকে যেভাবে পুলিশ শ্বাসরোধ করে সেই গলা চিপে, সেটাও সারা বিশ্বে কিন্তু সেটাও তারপরে ব্ল্যাক লাইভস ম্যাটার বলে সাংঘাতিক ভাবে একটা প্রতিবাদ হয়েছিল এবং আন্দোলন হয়েছিল। এই আন্দোলনগুলোর সঙ্গে আমি দুটো জিনিস কিন্তু একসঙ্গে মেলাতে চাই না। এই আন্দোলনটা হচ্ছে প্রকৃত অর্থে মানবাধিকার লঙ্ঘনের মানে বিরুদ্ধে। আমরা মানুষ হিসেবে, আমি নারী পুরুষ নির্বিশেষে মানুষ হিসেবে আমাদের যে অধিকার, বেঁচে থাকার অধিকার, সুস্থভাবে বেঁচে থাকার অধিকার, আমাদের শ্বাস নেওয়ার অধিকার, খাবার খাওয়ার, সমস্ত মিলিয়ে মানুষ হিসেবে বেঁচে থাকার অধিকারটা যদি কেউ কেড়ে নেয়, সেখানে একটা প্রভুত্ব বিস্তারের বিষয়টা আমি লক্ষ্য করি। এর মধ্যে আরো অনেক বড় বিষয় লক্ষ্য করি, আমি সে বিষয়ে যাব না। তো সেইটা মানুষকে নাড়া দেয় ভয়ঙ্কর ভাবে, এবং সেটা নাড়া দিয়েছে, এবার আমরা দেখেছি, এবং সেই প্রতিবাদ আন্দোলন হয়েছে। এটা হলো একটা দিক। এবং জুনিয়র ডাক্তাররা যা যা দাবি করেছিলেন বা যা যা করেছিলেন, সেই দাবির প্রসঙ্গে বলতে গেলে একাধিক দাবি নিয়ে রাজ্য সরকারও নমনীয় হয়েছে, মেনে নিয়েছে। সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, সুমোটো মামলা হয়েছে। যেহেতু একটা গণতান্ত্রিক দেশ, এই যে সুমোটো মামলা হয়েছে, সুপ্রিম কোর্ট গ্রহণ করেছে, কারণ দেখবার জন্য যে মানবাধিকার এইভাবে লঙ্ঘন করা যায় না, এটা একবারে সংবিধানের উপরে আঘাত, এইটাই তো মনে করেছে বলেই সুপ্রিম কোর্ট এটা গ্রহণ করেছে, না হলে করতো না। এই ঘটনাটায় যেভাবে সরকার নড়ে গিয়েছি বলবো, কারণ এই সরকার একাধিক ক্রমে বহুদিন ধরে রাজত্ব চালাচ্ছে, 10 বছরের বেশি হয়ে গেলে এমনিতেই অ্যান্টি ইনকামবেন্সি সাংঘাতিক বেড়ে যায় আমাদের গণতান্ত্রিক দেশে। আমি দেখেছি বামফ্রন্টে 34 বছর বাদ দিলে বাকি কোনো জায়গাতেই এইরকম 10 বছরের বেশি হলে এইরকম ভাবে অ্যান্টি ইনকামবেন্সি বেড়ে যাওয়ার খুব সম্ভাবনা থাকে। এখানেও তাই হয়েছে। এবারে এই যে সরকার যেটা করতে চাইছিল, ভেবেছিল এটা থেমে যাবে, কিন্তু দেখা যাচ্ছে এটা এখনো থামছে না। এটা ঠিকই। এই যে 6 জন ডাক্তার আমরণ অনশনে বসেছে বা অনশন করতে বসেছে, এই অনশনের দৃষ্টান্ত আমরা এর আগেও দেখেছি, তুমিও দেখেছো, আমরাও দেখেছি। এই কিছুদিন আগে ডিএর আন্দোলনের জন্য অনশনে বসেছিলেন কেউ কেউ, কিন্তু শেষ পর্যন্ত সুরাহা হয়নি। তারপরে কি হয়েছে, আমরা এখানেও আমরা দেখলাম যে আজকে যারা বসলো, আমি আজকে যারা বললাম যে 6 জন বসলো, তার মধ্যে আরজি করের কেউ নেই ঠিকই, কিন্তু জুনিয়র ডাক্তাররা বসেছেন। তার মানে তারা একটা বৃহত্তর প্রেক্ষাপটে জিনিসটা নিয়ে যেতে চাইছেন, যে জুনিয়র ডাক্তার মানে শুধু নয় চিকিৎসকদের নিরাপত্তা, কিন্তু এটা যে বৃহত্তর প্রেক্ষাপটের জায়গাতেও একটা ক্ষেত্রে একটু বৃত্তটা ছোট হয়ে যাচ্ছে। ছোট হচ্ছে এই জন্য জুনিয়র ডাক্তারদের নিরাপত্তার বিষয়টা এসে যাওয়াতে, ও 10 দফা যে আন্দোলনের যে দাবি তারা তুলেছেন, এই দাবি আদায়ে কতটা তারা সমর্থ হবেন বা পাবেন তা আমি এখন কিছু বলতেও পারবো না, কেউই বলতে পারবেন না, কারণ এটা পরিষ্কার একটা স্নায়ু যুদ্ধের ব্যাপার। স্নায়ু যুদ্ধের ব্যাপার মানে সরকার কতটা মানবে, এরা কতটা ছাড় দেবে, এটার উপরে সরকার বহু ক্ষেত্রে বলতে পারে যে এখানে, যদি আমি খুব যুক্তিপূর্ণ ভাবে দেখি, তাহলে সরকার বলতে পারে এটা বিচারাধীন বিষয়, সুপ্রিম কোর্ট বললে আমরা সেই রকম করে দেবো, বলতে পারে। সুপ্রিম কোর্টে কিন্তু একটা জায়গায় এই রাজ্য সরকার অনেকটাই ব্যাকফুটে আছে, কারণ রাজ্য সরকারের এই যে ভূমিকা দেখে, প্রশাসনিক ভূমিকা দেখে সুপ্রিম কোর্ট বলেছে, এই এতদিন আগে বলা হয়েছে তার মধ্যে সিসিটিভি ক্যামেরা লাগাতে মাত্র 25% হয়েছে বা 26% হয়েছে। কেন? হ্যাঁ, কেন হয়েছে 26% মাত্র, কেন হয়েছে? এই দিনে পরের শুনানিতে আমরা বুঝতে পারবো যে কি জায়গায় আছে। আর কয়েকদিন পরে শুনানি, 15ই অক্টোবর, আমরা পরের শুনানির সময় আমরা জানতে পারবো যে কি অবস্থায় আছে। কিন্তু দেখো, বাকি যে দাবিগুলো আছে, অন্য দাবি, এই নিরাপত্তার বিষয়টা সুনিশ্চিত করা ছাড়া অন্য দাবিগুলো নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে সেরকম কথা ওঠেনি। কারণ হেলথ সেক্রেটারিকে, হেলথ সচিবকে সরিয়ে দেওয়া হবে কিনা, এগুলো একেবারেই কিন্তু প্রশাসনিক সিদ্ধান্ত। এটা প্রশাসন নিতেও পারে, নাও নিতে পারে, রাজ্য প্রশাসন নিতে পারে, নাও নিতে পারে।
এবং সুপ্রিম কোর্ট সেখানে কিছু বলবে না, যখনই একমাত্র বলতে পারে কখন, যখন পরিষ্কার সুপ্রিম কোর্টের এখতিয়ারে থাকে ব্যাপারটা, যে দুর্নীতির ব্যাপার প্রমাণিত হলো, তখন সিবিআই নিজে এমন একটা মামলা করলো, সেই মামলার মধ্যে চলে এলো, প্রমাণ দাখিল করলো, এটা এটা একটা লং প্রসেস। তা কিন্তু এখনো আমরা দেখতে পাইনি। কাজে এই ব্যাপারটা আমি বলতে চাইছি না কি হবে না হবে, আমি শুধু একটা জিনিস বলতে চাইছি যে সরকারের বিরুদ্ধে যে অ্যান্টি ইনকামবেন্সি, সরকার বিরোধিতার যে ক্ষোভ বিভিন্ন মানে বিভিন্ন সেক্টরে, বিভিন্ন সেকশনে ছড়িয়ে গিয়েছে, এটা খুব স্পষ্ট, এর মধ্যে কোনো ভুল নেই। যার জন্য সরকারের যে একটা প্রশাসনকে ধরে রাখার একটা অন্যতম স্তম্ভ হলো পুলিশ, তুমি যেটা বলতে চাইছিলে, এই পুলিশের ওপরে ক্ষোভটা বেড়ে যায় মানুষের। এই জিনিস বামেদের শেষের সময় আমরা দেখেছি, নন্দীগ্রামে পুলিশ গুলি চালানোর পরে আর গুলি চালাতে পারে, আর পুলিশকে নমনীয় হতে বাধ্য হয়েছে পুলিশ। এক্ষেত্রেও তাই, এক্ষেত্রেও একটা ঘটনা ঘটেছে কি, একের পর একটা ফাঁড়ি ভাঙা হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে, মার খাচ্ছে পুলিশ। এই যে পুলিশ এখন খানিকটা নমনীয় হতে বাধ্য থাকছে, তার কারণ হচ্ছে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ যদি পুঞ্জীভূত হতে থাকে, তখন সরকার যদি পুলিশকে বলে যে না তুমি যেমন করে হোক এই ক্ষোভকে বন্ধ করো বা এটা আটকে দাও, তাহলে পুলিশ যদি একটা বজ্রমুষ্টিতে এটা করতে চায়, তাহলে কিন্তু সরকারের পক্ষে খুব ভীষণ বিপদ হতে পারে। কারণ যেখানে সরকারের বিরুদ্ধে ক্ষোভ, সেই ক্ষোভ আরো বেড়ে যেতে পারে, এটা হতে পারে। কাজে এখন পুলিশের পক্ষ খুব বিপদ, পুলিশের পক্ষে সমস্ত ব্যাপারটাকে সামলানো খুব কঠিন, পুলিশকে অত্যন্ত ঠান্ডা মাথায় সব জিনিসটা করতে হচ্ছে। কিন্তু তার মানে এটা ধরে নেওয়া হবে না যে পুলিশ নমনীয়ই হয়ে থাকবে, এটা বলে দেওয়া উচিত নয়। কেননা দেখো, আমি খুব পরিষ্কার বলছি, এবারে রাজনৈতিক ভাবে আসি। সরকার একটা জিনিসে, রাজ্য সরকার একটা দিকে তাকিয়ে আছে, কিন্তু তার জন্য অপেক্ষা করছে। 6টা বিধানসভা উপনির্বাচন আছে এবং কতগুলো কর্পোরেশনে আছে। এই 6টা বিধানসভায় যদি উপনির্বাচনে যদি তৃণমূল সরকারের মানে যে প্রতিনিধিরা, তৃণমূলের প্রতিনিধিরা যদি জিতে যায় বেশিরভাগ ক্ষেত্রে, তাহলে কিন্তু পুলিশ, আমি বলে দিলাম, পুলিশ আর এত নমনীয় থাকবে না। কেন থাকবে না? কারণ ধরে নেবে যে জনগণ সরকারের পক্ষে আছে, কারণ একটা একটা ইঙ্গিত, একটা ইঙ্গিত পাওয়া যাবে। এবং সেখানে যদি যারা, আমি কেন বলতে চাইছি নাগরিকের থেকে রাজনৈতিক, কেন বলতে চাইছি, নাগরিক আন্দোলন তো রাজনৈতিক ভাবে মানে পরিচালিত হয় না, তো রাজনীতি ক্ষেত্র থেকেই আমরা বুঝতে পারি সরকারের গ্রহণযোগ্যতা কতখানি বা গ্রহণযোগ্যতা নষ্ট হয়েছে কিনা, এইটা আমরা লক্ষ্য করতে পারি। একদিকে যেখানে এই যারা যে 6জন অনশন আন্দোলনে বসেছে, তারা বিশেষ করে জুনিয়র ডাক্তাররা সকলে বলে দিয়েছিল রাজনীতিকে আমরা ঢুকতে দেব না, এবং ঢুকতে দেয়ওনি। তারা অত্যন্ত মানে প্রশংসনীয় ভাবে কাউকে ঢুকতে দেয়নি। বাম দক্ষিণ কেউই সেখানে ঢুকতে পায়নি, বিজেপিও ঢুকতে পায়নি, বামেরাও কেউ সেখানে যায়নি। বাইরে তারা, এই বামেরা বলি বা দক্ষিণপন্থী যারা বলি, তারা বাইরে একটা প্রতিবাদ করছে, বিক্ষোভ দেখাচ্ছে ভীষণভাবে। কিন্তু একটা লক্ষণীয় দেখো, এই ঘটনাটায় প্রথম দিন থেকে আরজি করের ঘটনাটায় যে বামেদের যে যুবক যুবতীরা যেভাবে রাস্তায় নেমেছিল, তাতে একটা তাদের মধ্যে জোয়ার এসেছিল। আমি শহরাঞ্চলেই বলছি, আমি গ্রামাঞ্চলে বলছি না, এখনো আমি শহরাঞ্চলে বলছি, একেবারেই গ্রামাঞ্চলে বলছি না। কিন্তু সেটা বিজেপির পক্ষে, ভারতীয় জনতা পার্টির কাছে একটা খুব যথেষ্ট একটা বিপদ সংকেত নিয়ে এসেছিল বলে আমি মনে করি। যার জন্য তাদের ভেতরে নিশ্চয়ই বলা হয়েছে যে তোমরা আন্দোলন জোরদার করো, তোমরা মাঠে নামো, তোমরা মাঠে নামছো না। এবং ঠিক সেই কারণে এই যে ঘটনাগুলো তার পর থেকে ঘটছে, যেখানে এই যে কুলতলির ঘটনাটা, আমি ঘটনাটা পরে আসছি, আমি আন্দোলনটা আগে বলছি। কুলতলির ঘটনাতে বিজেপি ঝাঁপিয়ে পড়েছে, একেবারে বিজেপি সুকান্ত মজুমদারের নেতৃত্বে থানা ঘেরাও হয়েছে, অগ্নিমিত্রা পল সেখানে বসেছেন, তারা বলছেন আমরা বিচার চাই। তারা কিসের বিচার চাইছেন সেটা আমি বুঝে উঠতে পারছি না। তাদের বিচারটা কি, কার হয়ে বিচার চাইছেন?
বিজেপি কার হয়ে বিচার চাইবে? নারী লাঞ্ছনার বিজেপির বিরুদ্ধে বিজেপি কোন মুখে বিচার চাইতে পারে? কোন মুখে বিচার চাইতে ঠিক পারে? ঠিক আমি তো বুঝে উঠতে পারছি না। মানে দেশের এক নম্বর নারী বিদ্বেষী, মানে নারীদের অত্যাচারের দল হিসেবে বিজেপি অলরেডি তার তকমা কিন্তু একদম তার শিরোপা অর্জন করেছে বলা যায়। এবং এবারও হরিয়ানা নির্বাচনে তার প্রমাণ তারা রেখেছে, রাম রহিমকে তারা বের করে প্রচারের কাজে লাগিয়ে একদম রাম রহিম বলেছে সবাই মিলে বিজেপিকে ভোট দাও, ভোট দাও। এবং তা যা আগাম আমরা জানতে পারছি যে সেখানে বিজেপি, যেখানে হিন্দিতে বলে সুপ্রা সাফ, মানে বিজেপির অবস্থা এতই খারাপ যে খাদের কিনারায় দাঁড়িয়ে আছে মনে হচ্ছে সমস্ত, যত আমরা ওপিনিয়ন পোল, এক্সিট পোল দেখতে পাচ্ছি। আমি গৌতম দা, আমি রাম রহিমের আশ্রমে শীর্ষা থেকে ওখানে ঘুরে এসে খবর পড়েছিলাম তখন, যে অত্যাচার যে সাধ্বীদের উপরে করেছে তার বোধহয় তার 5%ও সামনে আসেনি। না, আমি জানি তুমি যেটা। হ্যাঁ, কুরুক্ষেত্রে আমি এক মহিলাকে মিট করেছিলাম যিনি এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ওই সাধ্বীকে আগলে রেখেছিলেন যার দাদাকে মার্ডার করা হয়েছে। হ্যাঁ, তাকে, হ্যাঁ, তাকে প্রাণ ভয় থাকতে হয় এখনো যখন এই রাম রহিম বেরিয়ে আসে। এরকম অজস্র সাধ্বী আছে। হ্যাঁ, অজস্র মানুষকে নপুংসক করা হয়েছে। হ্যাঁ, তারা তাদের একটা অংশ তারা মনে করেছে, এখনো মনে করে যে তারা মহাপুণ্যর কাজ করেছে তাদের এই নপুংসক করা। হ্যাঁ, ঠিক তাই মনে করে। তাই 5% এই জিনিসটা আমার কাছে খুব আশ্চর্যজনক লাগে যে এনারা কি, মানে কোন মুখে এটা বলতে পারেন? এটা বলতে পারেন না তারা, কারণ তারা মেজরিটেরিয়ানিজমে বিশ্বাস করেন, তারা পুরুষতন্ত্রে বিশ্বাস করেন। এটা প্রমাণিত হয়েছে বারবার, আলাদা করে বলার দরকার নেই, আমি আলাদা করে নামগুলোও বলার দরকার নেই, প্রত্যেকের কাজ মুখস্থ হয়ে গিয়েছে। এখন তাদের কেন বলছি, কিন্তু দেখো আমি একটু বাইরে এসে বলছি, পরে আমি ওই আন্দোলনের দিকে ফিরে যাচ্ছি। একটা কথা বলবার আছে, একটা জিনিস মনে রাখবে, এই যে আন্দোলনটা হয়েছে যে নারী লাঞ্ছনার প্রতিবাদে, সেটা যে নাগরিক সমাজের যে স্বতঃস্ফূর্ত একটা আমরা আন্দোলন পথে নামা আমরা দেখেছি, সেটা হচ্ছে আবেগের সঙ্গে, হৃদয়ের সঙ্গে লোকে নেমেছে, কেউ সহ্য করতে পারেনি, তাই জন্য নেমেছে। এবং এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সুনাম, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের যে সুনাম অনেকটা ক্ষুণ্ণ হয়েছে, এই নিয়ে কোনো রকমের দ্বিধা নেই, সবাই জানেন। এবং তার ফল আমরা দেখতে পাবো কি পাবো না আমি জানি না, কিন্তু আমার ধারণা ফল দেখতে পাওয়া যাবে, কিছুটা অন্তত বোঝা যাবে, কিছুটা বোঝা যাবে আগামী নির্বাচনে বা পরের নির্বাচনে আস্তে আস্তে বোঝা যাবে। যদি এরা ঠিক করতে না পারে তাহলে আরো বেশি বোঝা যাবে। এটা হলো একটা কথা। তা আমি বলতে চাইছি, এই যে ঘটনাটা কুলতলিতে ঘটেছে, সেই ঘটনাটার ক্ষেত্রে কিন্তু পুলিশকে ওই রকম ভাবে পুলিশি তদন্তকে দোষ দেওয়া মুশকিল আছে, কারণ এটা হয়েছে রাস্তায়, একটি ছেলে তাকে তুলে নিয়ে গিয়েছিল বলে আমরা জানি, এবং সে পরে স্বীকার করেছে। আমি তাও জানি না এই তদন্ত কি অবস্থা আছে, আই ডু নট নো। আমি ধরে নিলাম প্রাথমিকভাবে এইটাই হয়েছে, এবং কোর্টে গেলে তুমিও জানো প্রাইমা ফেসি এগুলোকে বলা হবে যে হ্যাঁ এটা ঠিক আছে, এটাই বলা হবে, এবং তারপরে যা যা বিচার চলবে। এই যে বিচার চাওয়ার কথা বলা হচ্ছে, বিজেপি বলছে, বিজেপি কি নিজে জানে না যে কোথায় কোথায় বিচার কিরকম ভাবে ইডি এবং সিবিআই কিরকম ভাবে ঘেঁটে গিয়েছে? তো জানে তো তারা কাদের কাছে বিচার চাইবে? বিচার তো তাদের লোকই করছে, যদি বলতেই হয় কেন্দ্রীয় এজেন্সি করছে, সিবিআই করছে। এবং এখানে দেখো, যদি ফিরে আসি, সিবিআই, এটা আমার কাছে খুব আশ্চর্য লেগেছে, বিভিন্ন সংবাদ মাধ্যম, খুব বহুল পঠিত সংবাদ মাধ্যমেও যে খবর বেরোচ্ছে, আমরা যদি স্ক্যান করি, সেই স্ক্যান করলে কিন্তু 2 দিন 3 দিনের খবরের মধ্যে একটা পরস্পর বিরোধিতা আমি লক্ষ্য করি। আচ্ছা, একবার বিরাট করে লেখা হলো যে এর গণপ্রহারে তারপর মৃত্যু হয়েছে, তারপরে লেখা হলো বিভিন্ন ঘটনা পাওয়া গিয়েছে, সিবিআই বলছে, আমি তো ধরে নেবো, সিবিআই কেউ না বললেও আমি ধরে নেবো এই খবরটা। এবং না গৌতম, একটা জিনিস আপনাকে একটু করি, যে কোনো খবরই কিন্তু প্রাথমিক সূত্র থেকে পাওয়া নাই। আপনারা সংবাদপত্রে আমরা দীর্ঘদিন দেখেছি আমরা যে একটা প্রাথমিক সূত্র থেকে পাওয়া খবর। সিবিআই তো কোনো প্রেস কনফারেন্সই করছে না, অনেক ক্ষেত্রে সিবিআই প্রেস কনফারেন্স করে, এখানে করছে না। যাই হোক, সেটাও তাদের স্ট্র্যাটেজি হতে পারে, কিন্তু এখানে সবই কিন্তু মানে আপনার কোনোটা প্রাথমিক সূত্রে পাওয়া খবর নয়।
না না, এবারে এবারে হতে পারে কোনো জায়গায়, হতে পারে যদি এমন কোন রিপোর্টার হন তার ভীষণ ভালো সোর্স আছে, হতে পারে। আমি নিজেও এরকম খবর করেছি, করিনি তা বলবো না, কিন্তু আমি জানি 100% সেটা সত্যি। কিন্তু মুশকিল হলো কি, সেই খবরের একদিন পরেই শিয়ালদা কোর্টে সিবিআই বলছে আমাদের তদন্ত অনেক বাকি, এবং এই খুনের সঙ্গে যে দুর্নীতির তদন্তের কোনো যোগসূত্র আছে কি না আমরা খতিয়ে দেখছি। তারা খতিয়ে দেখছে এখনো। যদি দেখছে হয় তাহলে অত বড় খবর তার আগের দিন কি করে বেরোয় যে এইটার সঙ্গে ওইটা যোগসূত্র আছে। কাজে এই ধরনের পরস্পর বিরোধিতা অনেক দেখতে পাচ্ছি। আমি সেই জন্য আমি একটু স্কেপটিক, আমি একটু সন্দেহবাতিক এইসব ব্যাপারে। যতক্ষণ না চোখের সামনে দেখছি, বুঝতে পারছি, আমার মনে হয় বঙ্গবাসী, আমি যাদের সঙ্গে কথা বলেছি বেশিরভাগই এই সিবিআই এর তদন্ত নিয়ে তারা কিন্তু বেশ হতাশ যে এতদিন হয়ে গেল। তো এক্স্যাক্টলি আমি সেটাই বলতে চাইছি যে 2 মাস হতে চললো প্রায় ঘটনাটি। হ্যাঁ হ্যাঁ, তো এইটা মানে হয় তারা এমন হতে পারে, হয় তারা যে পাবলিক ব্যাকল্যাশকে ভয় পাচ্ছে, এটা হতে পারে, যে যেটা সত্যি সেটা প্রকাশ করতে ভয় পাচ্ছে, এটা হয় অনেক সময়। আরেকটা হতে পারে যে তাদের হাতে সত্যিই কোনো প্রমাণ আসেনি সেরকম ভাবে, তারা জোগাড় করতে ব্যর্থ হয়েছে, এটাও হতে পারে। আর তৃতীয়ত হতে পারে তারা যদি বলে প্রমাণ লোপাট, এটা মনে রাখতে হবে আদালতে গিয়ে প্রমাণ লোপাটের কথা বলা সিবিআই এর পক্ষে একটু মুশকিল, কারণ তাদের যে বিরুদ্ধে যে আইনজীবীরা থাকবেন তাদের প্রশ্নের উত্তর দিতে হবে সিবিআই কে, যে প্রমাণ লোপাট বলতে কি কি তার তথ্য তালিকা দিতে হবে। সেই তালিকা কি দিতে পারবে সিবিআই? সেটা যদি দিতে পারে তাহলে অসুবিধা নেই, কিন্তু যদি তালিকা না দিতে পারে যে এই এই কারণে এই এই জায়গায় এইখানে হয়েছে, এমন যদি স্পেসিফিক কথা না বলতে পারে, তাহলে গোটা সিবিআই তদন্তটাই খুব ঘেঁটে যাবে, মানুষের কাছেও মনে হবে গোটা তদন্তটাই খুব একটা ভালো জায়গায় চলছে না। এইটা একটা। কিন্তু কিন্তু এটার সঙ্গে দুটো গুলিয়ে ফেললে চলবে না, কারণ মানুষের মধ্যে আমি যেটা বলছি যে জাগরণটা হয়েছে, সেই জাগরণটা কিন্তু খুব মূল্যবান, এটার মধ্যে কোনো ভুল নেই। এবং যে এই চিকিৎসকরা যে দাবি করেছেন সেই দাবিগুলোর মধ্যেও অনেক মূল্যবান দাবি আছে, এই কথাও ভুল নয়, মানুষ সেটা মেনে নিয়েছে। হ্যাঁ, কিন্তু এখন তো একদম প্যান্ডোরার বাক্সের মতো বেরিয়ে আসছে, খোলা বাক্সের মতো, যে কি পরিমাণ দুর্নীতি, বিশেষ করে এই আশিস পান্ডের ঘটনা যখন আমরা শুনছি যে কিভাবে অযোগ্য ডাক্তার তৈরি হচ্ছে তার এখানে। হ্যাঁ, শুধু আরজি করে হয়তো বেরিয়ে এসছে, উত্তরবঙ্গ মেডিকেল কলেজেও সেটা হচ্ছে, অন্যান্য মেডিকেল কলেজেও, এবং তাদের কাছে আমরা কতটা নিরাপদ। এইরকম অদ্ভুত একটা জায়গা তৈরি করে দিয়েছেন, এবং সেখানে জুনিয়র ডাক্তাররা তারা বলছেন এই আন্দোলনটা শুধু আমাদের নিরাপত্তার নয়, এটা সবার, আপনাদের সবার। হ্যাঁ, পুরো স্বাস্থ্য ব্যবস্থাটাকে তারা সাফাই করার কথা বলছে। তো আমি সেটাই বলছি, সেইখান থেকে এই শিক্ষা এবং স্বাস্থ্য দুটোতেই তো এই অবস্থা গেছে, এবং দুটো হচ্ছে একটা, সত্যি কথা বলতে একটা জাতিরও খানিকটা মেরুদণ্ড হিসেবে দুটোই কাজ করে, স্বাস্থ্য এবং শিক্ষা। স্বাস্থ্য এবং শিক্ষা মানে বিশেষ করে শিশুদের স্বাস্থ্য এবং শিক্ষা, সকলের শিক্ষা, সকলে, এবং স্বাস্থ্যের শিক্ষা মানে চিকিৎসা শিক্ষা, চিকিৎসা বিজ্ঞান শেখানো হচ্ছে একদম আশিস পান্ডেদের টাকা তোলা নিয়ে। তো ভয়ঙ্কর অভিযোগ, মানে ভাবা যায়। এটা দেখো, এটা দুটো সরকারেরই একটা বিরাট ব্যাপার হচ্ছে। আমি নিজে জানি এই যে ক্যাপিটেশন ফি যাকে বলা হয়, প্রায় এখন ডাক্তারি মানে পড়তে গেলে এই সরকারি জায়গায় যারা না পাবে তারা 65 লক্ষ, 60 লক্ষ, 55 লক্ষ টাকা দিয়ে তাকে ভর্তি হচ্ছে তারা। এবং তাদের প্রথম কাজ কি হবে, তারা যেমন তেমন করে একটা ডিগ্রি হাসিল করে তারা তো চেষ্টা করবে টাকাটা কি করে তোলা যায়, কি করে তুলতে পারা যায়, এই চেষ্টা করবে। কাজে তার মধ্যে দুর্নীতি থাকবে, তার মধ্যে যেমন তেমন করে টাকা তোলার প্রসঙ্গ আসবে, এ সমস্ত আসবে। অত্যন্ত এইখান থেকে যদি আমরা ধরি যে সেইখানে জুনিয়র ডাক্তারদের এই যে আন্দোলন এবং অনশন, এরা কতটা মানে সাধারণ মানুষের কথা ওরা বলছে যে সাধারণ মানুষকে আমরা সঙ্গে রাখছি, আমরা সাধারণ মানুষ আমাদের আন্দোলন চাইছে, এটা কি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছে ঠিক মতো? যে তাদের আন্দোলনটা শুধু তাদের নিরাপত্তার দাবি নয়, আর তিলোত্তমা যাতে না হয় শুধু সেরকম আন্দোলনই নয়, তার সঙ্গে যেটা রয়েছে তাতে হচ্ছে সবার জন্য স্বাস্থ্যের যে একটা পরিকাঠামো সুন্দর তৈরি করা, সেটাও তারা চাইছে। এটা কি তারা পৌঁছে দিতে পেরেছে এই বার্তাটা? হ্যাঁ দেখো, এটা সুব্রত একটা খুব মানে
কঠোর সত্যি কথা বলা দরকার। এটা কঠিন সত্যি, খুব নির্মম, খুব শুনতে খারাপ লাগবে। আমি জুনিয়র চিকিৎসকদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, শ্রদ্ধা ভালোবাসা নয়, শ্রদ্ধা রেখেই বলছি, তাদের অনেকেই খুবই ভালো মনের পরিচয় দিচ্ছেন, বড় মনের পরিচয় দিচ্ছেন। কিন্তু ধরো এই যে জুনিয়র চিকিৎসকরা যারা চিকিৎসক হয়েছেন, আমরা যাদের দেখি আজকালকার দিনে বহু জায়গায়, বেসরকারি হোক বা সরকারি চিকিৎসক হন, যারাই হন চিকিৎসার, কয়েকটা জায়গায় মানুষের, সাধারণ মানুষের নাগরিক জীবনে আমি দেখেছি সম্মান হানি হয়েছে খুব। তার মধ্যে একটা হচ্ছে শিক্ষকদের, আরেকটা হচ্ছে চিকিৎসকদের। শিক্ষক এবং চিকিৎসকদের প্রতি মানুষের আগে যে সম্মান ছিল সেটা অনেকখানি নষ্ট হয়েছে, অবনমিত হয়ে গিয়েছে। কোনো বাড়িতে কোনো অসুস্থ মানুষ যদি থাকে বা দরিদ্র জায়গায়, প্রান্তিক জায়গায় যদি থাকে, যারা মানে মারা যেতে বসেছে, আমরা কি খবর করি? অ্যাম্বুলেন্স পাওয়া গেল না, গরুর গাড়িতে করে নিয়ে আসা হচ্ছে, কাঁধে করে তুলে নিয়ে আসা হচ্ছে। কিন্তু কোনোদিন এটা আমরা দেখাতে পারলাম না যে কোনো চিকিৎসক কাদার মধ্যে দিয়ে পায়ে ঠেলে তার কাছে গিয়ে চিকিৎসা করছেন। এটা আমরা দেখাতে পারলাম না, এই দৃশ্যটা আমাদের কাছে নেই। এটা খুব আমাদের কাছে খুব মর্মান্তিক। আমরা কিন্তু এটা আশা করিনি। মানে আমরা কেন বলছি, কারা কিছু জিনিস আছে আদর্শের জন্য করা দরকার, একটা হচ্ছে, আরেকটা হচ্ছে শিক্ষকতার প্রশ্নে। এই যে শিক্ষক, প্রচুর শিক্ষক যে প্রাইভেট টিউশন করেন, যারা করেন, তারা কজন ওপেনলি ডিক্লেয়ার করেন যে আমি এত টাকার টিউশন করি? এটা আমার সন্দেহ আছে, ঘোরতর সন্দেহ। তার মানে এই নয় যে সকলেই একই রকম, তা কিন্তু বলছি না আমি। যে বিশেষ করে মনে রাখতে হবে, কিছু জনের জন্য অনেকের অপমান হয়ে যায়, অবমাননা হয়ে যায়। এই যে আমি যদি আজকে তৃণমূলে জহর সরকারও ছিলেন, আবার পার্থ চট্টোপাধ্যায়ও ছিলেন, কিন্তু তৃণমূলের সকলকে এই যে এমন একটা দুর্নীতির মানে অভিযোগে বিদ্ধ হতে হয়েছে প্রতিবার, তখন তো জহর সরকারও তার পাঠ হয়ে যাচ্ছিলেন, তিনি বেরিয়ে চলে এলেন বাঁচবার জন্য। কিন্তু এখনো কিন্তু অনেকে আছেন যারা হয়তো অপাপবিদ্ধ, এরকম যাদের মধ্যে পাপ স্পর্শ করেনি, কিন্তু তারা তো ওখানে আছেন। কিন্তু দোষটা কিন্তু তাদের কারো পড়বে, পড়বে না তা তো নয়। কারণ তারা এতদিন কেন চুপ করেছিলেন, তারা কিছু বলেননি কেন? ঠিক আমি আরজি করের ক্ষেত্রেও তাই মনে করেছি, দিনের পর দিন এই সময় হয়ে গিয়েছে, কেন চুপ করেছিল? ঠিক এই প্রশ্ন, এই কথাটাই উঠেছে শান্তনু সেনের ক্ষেত্রে, যখন তার মেয়ের ক্ষেত্রে ব্যাপারটা হলো, তখন তিনি প্রতিবাদ করলেন। তার আগে কোনোদিন পরে, তার আগে তিনি প্রতিবাদ করলেন। এইটা এইটা হচ্ছে খুব মারাত্মক। আমি এই জন্য বলছি, এই যে ডাক্তারদের, চিকিৎসকদের প্রতিবাদটা, এইটা তুমি সাধারণ মানুষের মধ্যে কতখানি পৌঁছেছে তার জন্য আমাদের দেশের, সত্যি কথাই বলতে, বড় বড় যে সংবাদপত্র আছে তারা কোনো সমীক্ষা সেভাবে করে না। আমরা এই সমীক্ষায় বিশ্বাস করি না। আজকাল আমরা খুব বাইটে বিশ্বাস করি, তো উনি কি বলছেন, ইনি কি বলছেন, ইনি কি বললেন, উনি কি বললেন, আমরা দেখে সন্তুষ্ট। এমনকি সংবাদপত্র সেটা ছিল আগে, যে তার ভেতরের খবরটা বের করে আনা, বা আগামী দিনে কি হবে তার খবরটা, সেটা দেখিনি। আমি একটা খুব সাধারণ উদাহরণ দিচ্ছি, খুব একটা সাধারণ উদাহরণ। আমরা কাগজে এবং টেলিভিশনের পর্দায় দেখলাম প্রচুর দুর্গাপুজোর কমিটি সরকারি অনুদানকে উপেক্ষা করেন, ফেরত দিয়েছেন। আমি একটা হিসেব দিলাম, হিসেবটা শুনে আমি বসে ভাবলাম অনেকক্ষণ, এটা কি হলো? এই রাজ্যে প্রায় 42,000 পুজো সরকারি অনুদান পেয়ে থাকে, তার মধ্যে শোনো 59টি পুজো মাত্র অনুদান ফেরত করেছে। 59খানা, 59, এবং 42,000 পূজা কমিটি। 42,000-এর মধ্যে 59টি মাত্র পূজা কমিটি অনুদান ফেরত দিয়েছে। এটা কিসের লক্ষণ? এটা কি খুব একটা উদার্যের লক্ষণ? আমি মনে করি না খুব একটা। বিধাননগর, তার মধ্যে বিধাননগর পুজো কমিটির মধ্যে 25টা পুজো কমিটি এটা ফেরত দিয়েছে। যে শুভেন্দু অধিকারীর যে পূর্ব মেদিনীপুর, সেখানে প্রায় 1300 পুজো হয়, তার মধ্যে 4টি পুজো কমিটি টাকা নেয়নি। আমি কেন বলছি, এই যে তুমি কথাটা বললে যে সবসময় যেটা হয়, একটা গণতান্ত্রিক রীতিতে আমরা যে অভ্যস্ত হয়ে গিয়েছি, আমরা একটা জিনিস অন্তত জানি যে একটা সরকারকে বদল করে দিতে পারি, আমরা পারি, উই হ্যাভ দ্যাট পাওয়ার। সাধারণ মানুষ এটা করতে পারে, পারে না তা নয়, পারে। এই যে ক্ষমতাটা আমরা প্রয়োগ করতে পারি, এইটা একটা মানুষকে কোথাও একটা ভরসা যোগায়। কাজেই দেখো, সব ছেড়ে দিও,
ভেতরে ভেতরে মানুষের কিরকম আগুনটা জ্বলছে কিনা সেটা প্রমাণ কিন্তু হবে এই ঠিক নির্বাচনের সময় হবে। যদি জ্বলতে থাকে, জ্বলে নেই আমি তা বলবো না, আদৌ বলবো না, নিভে গিয়েছে মোটেই বলবো না, কতখানি গিয়েছে তার কোনো সমীক্ষা এখনো পর্যন্ত আমরা যেহেতু পাইনি, আমি এখন কথা বলতে পারি না। তবে আমি এটা বলতে পারি যে এটা জ্বলতে থাকা দরকার, জ্বলা দরকার, এই প্রতিবাদের আগুনটা থাকা দরকার, এটাও আমি মনে করি। প্রথমত আমরা সময় প্রায় শেষ হয়ে এসছে, তো আমরা এখানে একটা শেষ যদি আপনার কাছে, তো এই জুনিয়র ডাক্তাররা তো একটা ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে ফেলেছে, মানে আমরণ অনশন, এর তো আর পরে কিছু নেই, এবং এটা খুব ভয়ঙ্কর পথ। যদিও এটাই গান্ধীর পথে যাওয়ার জন্য সত্যাগ্রহর আমরণ অনশন বারবার গান্ধী করেছেন, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন একসময়। তো সেই জন্যে এইরকম একটা জায়গা থেকে এর এর পরে কি হতে চলেছে, মানে আমরা তো একটা খুব ভয়ঙ্কর একটা খাদের দিকে দাঁড়িয়ে রয়েছি, খাদের দিকে, যে এর পরে কি হবে। হ্যাঁ, এই ছেলেগুলোকে কি সরকার একটু নমনীয় হয়ে তাদের ফিরিয়ে আনবে, একটু না এরা আরো এরকম খারাপ দিকে পৌঁছে যাবে? যা হতে পারে সে তো ভাবা যাচ্ছে না খারাপ দিকে যেতে গেলে। এদেরও গান্ধীর সঙ্গে একটা জিনিসের ফারাক আছে, আমি একটা বলেই দিচ্ছি। গান্ধী একটা কথা বলেছিলেন খুব ভাবে, উনি বলেছিলেন ওনার সম্পর্কে যখন চার্চিল তো দুবেলা গালিগালাজ করতেন, বিভিন্ন রকম গালিগালাজ ব্রিটিশ সরকার তো করতোই, আর উনি অনশন করতেন, সেই জন্য আরো রেগে যেত ওরা। তো গান্ধী কিন্তু বলেছিলেন জনান থেকে, এবং সেটা আছেও তার বিভিন্ন জায়গায় আছে, সবাই গান্ধী বলছেন যে ওরা কি মনে করছে যে আমি অনশনে প্রাণ দিয়ে দেবো? অত সোজা নয়, আমি ওদের জ্বালাবার জন্য 120 বছর বাঁচতে পারি। তো উনি অনশন করবেন কারণ ইট ওয়াজ এ প্রেশার ট্যাকটিক্স। উনি জানতেন নিজেকে কষ্ট দিচ্ছি এবং সেটা সারা পৃথিবীর লোক জানবে। কাজে একটা তুমি যেটা বলছো এটা খুব খাঁটি কথা, একটা নিশ্চয় বেরোবার রাস্তা করে রাখা দরকার। তুমি যেটা বলছো সরকারকে নমনীয় হতে হবে, সরকারকে ব্যাক চ্যালেঞ্জ করতে হবে, যা যা করবার, যেভাবে একটা আন্দোলনরত যারা হয় তাদের করতে হয়। ভারতের ইতিহাসে এরকম ঘটনা আগেও ঘটেছে, বহুবার ঘটেছে। সরকারকে তার জন্য নিজস্ব পথ বদলাতে হয়েছে, নিজেকে নমনীয় করতে হয়েছে, অনেক এমন সিদ্ধান্ত নিতে হয়েছে যে সিদ্ধান্ত তারা কোনো মতেই নিতে চায়নি। এমনকি প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুকেও সেই পথে যেতে হয়েছিল একটা সময়, আমরা জানি সেটা। অন্ধ্র প্রদেশের সময় যখন অন্ধ্রকে ভাঙলাম, অন্ধ্রকে ভাষার স্বীকৃতি দেওয়ার সময় এটা হয়েছিল। কাজে এখানে ক্ষেত্রে আমি এটাই মনে করি যে সরকারের উচিত হচ্ছে এই আলোচনাটাকে চালিয়ে যাওয়া। কি করে করবে সেটা তো আমার জানা নেই, কে করবে তাও আমার জানা নেই। বিশেষ করে সরকারের যে সেকেন্ড যে টিম হওয়ার কথা ছিল, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় মাঝে দায়িত্ব নিয়েছিলেন, তিনি কিন্তু এখনো অন্তরালে। তিনি যদি এগিয়ে এসে ভেতর থেকে কোনো ব্যবস্থা করেন, বা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কাউকে সেখানে আলোচনার জন্য পাঠান দৌড়তে, এমন একজনকে যাকে এরা বিশ্বাস করতে পারবে, এই বিশ্বাসযোগ্য কাউকে খুঁজে পাওয়াটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সবচেয়ে কঠিন একটা সমস্যা, এটুকু আমি মনে করি। এটা খুঁজে পেলে কাজ অনেকটা হবে। খুব সুন্দর একটা আলোচনা করলেন গৌতম দা। আপনারা যারা পুরোটা দেখলেন, আমার মনে হয় যে আপনাদের মনের মধ্যে অনেক কথা আসছে, তো সেগুলো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখে ফেলবেন। গৌতম দা, আপনি আপনার মূল্যবান সময় দিলেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা যারা আমাদের সঙ্গে রয়েছেন তাদের সবাইকে নমস্কার।